আবার কি হলো? তোর বান্ধবী না, একটু জিজ্ঞেস করিস ওর কেমন ছেলে পছন্দ। আসলে নিজেকে ওর মনের মতন করে গড়ার চেষ্টা করব। হইছে, নয়া নয়া প্রেমে পড়লে মানুষ গলায় কলসি নিয়ে পানিতে ঝাঁপ দিতেও রাজি। বলমুনি, নিজের ভালোবাসার কুল কিনারা নাই। আমি কিনা আরেকজনের ভালোবাসার কুল খুঁজে দিয়ে এখন আবার সেতু তৈরি করে দিচ্ছি ঘন ঘনিয়ে। নিজেকে এটা বলতে বলতে আজদিন চলে যায়। দেখতে দেখতে আজিনের ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষার সময় ঘনিয়ে আসে। কোচিংয়ে বিষয়ভিত্তিক কোর্স শেষ, এখন আর তার কোচিংয়ে যাওয়া হচ্ছে না। দিনরাত নাও খাওয়া এক পাশে করে আজিন এখন বাড়িতে বসে ভার্সিটি প্রস্তুতি নিচ্ছে। মাঝে মাঝে টুকটাক বিষয়ে কারো সাহায্য লাগলে রনির কাছ থেকে চেয়ে নিচ্ছে, নয়তোবা অনলাইনে ক্লাস করছে। অমিত রনির থেকেও ভালো বুঝে, তবুও আজিনের অমিতের কাছ থেকে সাহায্য নেওয়ার সাহস হচ্ছে না। তার মন তো চায় অমিতকে কোনো বিষয় না বুঝলে জিজ্ঞেস করতে, কিন্তু মস্তিষ্ক তাকে বাধা দিচ্ছে। আজ শুক্রবার হওয়ায় শিকদার পরিবারের সবাই বাড়িতেই থাকার কথা ছিল, কিন্তু আজকে অফিসে জরুরি মিটিং ছিল বিধায় রনি, আশরাফ শিকদার আর অমিত মিটিং অ্যাটেন্ড করার জন্য দুপুরে খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়ে। জাহনার বিবি নিজের রুমে আছে। 3টের দিকে রাহির হোম টিউটর বাসায় আসে। রাহি তার কাছে পড়া নিয়ে বিক্ষিপ্ত নিয়ে ড্রয়িং রুমে আজিম আর সোয়া সোফায় বসে টিভি দেখতেছিল। ছোট্ট রাফি গুটি গুটি পায়ে পুরো ড্রয়িং রুমে হাঁটছে আর নিজে নিজে খেলা করছে। সুরাইয়া আর আজিম টিভি দেখার সাথে সাথে রাফিকে নিয়ে খোশ গল্প করে হাসি ঠাট্টা করছে। একটু পর সদর দরজা দিয়ে রনিকে আসতে দেখলে সুরাইয়া রনিকে উদ্দেশ্য করে বলে ওঠে, এসে পড়লে। এই তো আসলাম। এটা বলতে দেরি রনি এসে তাদের পাশে একটি সোফায় বসে পড়ে। দেখে বোঝা যাচ্ছে পরিশ্রম করে এসেছে। চেহারা তার অস্থিরতার চাপ। সোফার সামনে টি টেবিলের মধ্যে থাকা জগটা থেকে গ্লাসে পানি নিয়ে গড়গদ গদগদ করে খাচ্ছে। সুরেয়া রনির পানি খাওয়া দেখলেও আজিমকে কেমন জানি উদাসীন দেখাচ্ছে। মনে হচ্ছে রনির বাড়ি ফেরার সাথে অন্য কারোরও বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তার না ফেরাতে আজিনের অক্ষিতে উদ্বিগ্ন দেখা যাচ্ছে। সুরায় রনির দিক থেকে অক্ষি পলক ফিরিয়ে আজিনের পানে তাকিয়ে বলে, তোমার মনে হয় না আমাদের রনির আগে থেকেও কিছুটা পরিবর্তন এসেছে? চেহারা বলো, কাজকর্ম, সাথে চলাফেরাও। সুরায়ের কথায় রনি মৃদু হাসে। আজিন হাস্য উজ্জ্বল হয়ে বলে ওঠে, সব ঐশীর কেরামতি। আরে ওই দিন তোমাকে নিয়ে ঐশীর জন্য চুড়ি কিনলো না? আজিনের এই কথার মধ্যে শ্রেয়া আগ বাড়িয়ে বলে ওঠে, ভালো কথা মনে করলে। ঐশীর জন্য যে চুড়ি কিনলাম, চুড়িগুলো দেওয়া হয়েছে? আজিন কোমল স্বরে বলে, আরে শুনুন না, সেটাই তো বলছি। ভাইয়া ওই দিন আমায় চুড়ি দেওয়ার সময় বলেছিল আমি যাতে ঐশীকে এটাও জিজ্ঞেস করি ওর ওর কেমন ছেলে পছন্দ। এই যে ভাইয়ার চলাফেরা, হেয়ার স্টাইল চেঞ্জ, মুখে হালকা কদম ছাটাই দাড়ি, দেখছো না, সবই ঐশীর পছন্দ বলে। আজিনের কথায় রনির মুখে লজ্জার ছাপ। সুরায়ের কাছ থেকে দু কথা শোনার আগে রনি বসা থেকে উঠে পড়ে, রুমে চলে যাবে বলে। সুরাইয়া রনিকে বসা থেকে উঠতে দেখে বলে, এই পালাচ্ছ কোথায়? আমি কিছু বলবো না তো, বসো। সুরাইয়ের কথায় রনি হাতে থাকা মোবাইলের পানে তাকিয়ে মৃদু হাসে। তারপর আবার সুরাইয়ের পানে তাকিয়ে প্রতিবাক্যে বলে। এটা বলে রনি মৃদু হাসতে হাসতে হুড়োহুড়ি করে সিঁড়ি বেয়ে উপরের পানে পা বাড়ে। পিছন থেকে সুরাইয়া উচ্চস্বরে বলে ওঠে, তুমি একাই আসছো? ভাই কই? ও আসেনি? নিজের মনে লুকিয়ে থাকা প্রশ্নটা আশঙ্কিক সুরাইয়ের মুখে শুনে আজিনের বুকের মধ্যে ধুকপুক শব্দ শুরু হয়ে যায়। শরীরটা কেমন জানি নাড়া দিয়ে ওঠে। ততক্ষণে রনি প্রায় উপরে চলে গেছে। উপর থেকে নিচে সুরাইয়ের পানে তাকিয়ে বলে, আমার সাথেই তো আসছে। কি যেন জরুরি কল আসছে, বাহিরে দাঁড়িয়ে কথা বলছে, চলে আসবে এখনই। রনির বলা শেষ তখনই অমিত সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে। সুরাইয়া রনির সাথে আর কোনো কথা না বলে অমিতকে আসতে দেখে বলে ওঠে, এই তো ভাই এসে পড়েছে। আজরিন সুরাইয়ার কথায় অমিতের আশার পানে তাকায়। তার অক্ষি যেন অমিতকে দেখে প্রশান্ত হলো। শরীরের শিরায় শিরায় থাকা রক্ত যেন দ্রুত গতিতে প্রবাহ হচ্ছে।
অমিত আশেপাশে না তাকিয়ে উপরের দিকে যেতে যেতে সুরাইয়াকে উদ্দেশ্য করে বলে, এই টমেটো আমার জন্য 1 কাপ কফি বানিয়ে উপরে পাঠিয়ে দে তো। সুরাইয়া বলে, ভাই, তোমার বউ থাকতে আমি তোমার বিয়ের আগে ভাবতাম বউ আসলে একটু মুক্তি দিবা, কিন্তু এখন তো দেখি যেই লাউ সেই কদুই আছো। অমিত উপরে যেতে যেতে বলে, গন্ধ মুশিকের মতো ক্যাচ ক্যাচ না করে যেটা বলেছি সেটা কর। তোমার বড় ভাইয়ের বউ লাগি আমি, সবার সামনে যা তা নিজের বউয়ের সামনে একটু তো সম্মান করতে পারো। অমিত উপরে বেলকনি থেকে নিচে তাকিয়ে একটু উঁচু গলায় বলে ওঠে। যেদিন দাদি হবি সেদিন সম্মান করব। আজিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে ঝগড়া দেখে আর মৃদু হাসে। অমিত রুমের ভেতর চলে গেলে আজিন শ্রয়কে উদ্দেশ্য করে বলে ওঠে, আপু, কফিটা কি আমি বানাবো? আমি না খুব ভালো কফি বানাতে পারি। আগে সবসময় মাহতাব ভাইয়ার জন্য বানাতাম। পারবে তো বানাতে? তারপর একটু ভেবে শ্রয়া আবার বলে, না ভাই থাক, তোমায় কষ্ট করে বানাতে হবে না, আমি বরং বানিয়ে ফেলি। তুমি যদি আবার হাত পুড়িয়ে ফেলো, এমনিতে তোমার স্বামী আমায় টমেটো ডাকে, তোমার কিছু হলে তখন আবার আমায় পায়ে পিষে লাগিয়ে পড়বে। সত্যি বলছি, কিছু হবে না, আমি বানাই প্লিজ। আচ্ছা যাও, তবে সাবধানে। ওকে কিউটি। এটা বলে আজিন হাস্যোজ্জ্বল মুখচন্দ্র নিয়ে কিচেনের দিকে চলে যায়। শ্রেয়া তখন পিছন থেকে আজিনের চলে যাওয়া দেখে আর মৃদু হেসে নিচু গলেই বলে, পাগলি একটা। মিনিট 10 পর আজিন কফির কাপ হাতে নিয়ে গুটি গুটি পায়ে রুমের দিকে আসে। মনে তার ভয়, অমিতের কি তার বানানো কফি পছন্দ হবে, নাকি কফি কাপে চুমুক দিয়ে খেতে বিচ্ছিরি হয়েছে বলে কাপ শুদ্ধ নিচে ছুঁড়ে ফেলে দিয়ে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবেন। এসব ভাবতে ভাবতে আজিন রুমের দরজায় এসে পড়ে। আজিন দরজা থেকে দেখতে পায় অমিত বিছানায় শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করতেছিল। আজিন দরজায় থমকে দাঁড়িয়ে ভেবে নেয়, কফি তো বানিয়ে নিয়ে আসলাম, আমার কি উচিত না একবার চেক করে নাও কফিটা কেমন হয়েছে? ভাবনা অনুযায়ী সে অমিতের পানে তাকিয়ে দরজার সামনে থেকে কফি কাপ থেকে এক চুমুক খেয়ে চেক করে নেয়। কফি মুখে নিয়ে তার কাছে কফিটা খেতে ঠিকঠাক মনে হয়। সে মাথা নাড়ে স্বাদ ভঙ্গিতে। অমিত তখনও মোবাইলে স্ক্রল করছিল। আজিন গুটি গুটি পায়ে বিছানার কাছে হেঁটে আসে আর অমিতকে উদ্দেশ্য করে বলে, সুমাইয়া আপু আপনার জন্য কফি পাঠিয়েছে। আজিনের কথায় অমিতের কোনো প্রতিবাক্য নেই। অমিত তখনও মোবাইলের মধ্যে ডুবে আছে। আজিন নিচু গলায় বলে ওঠে, কিভাবে মোবাইলের মধ্যে ডুবে আছে? আমার কথা কি ওনার কানে যাচ্ছে না? শুনতে না পাক আমাকে কি দেখতেও পাচ্ছে না? আজিন অমিতের এমন নিস্তব্ধতায় আবার একটু উঁচু গলায় বলে ওঠে, শুনছেন? সুমাইয়া আপু আপনার জন্য কফি পাঠিয়েছে। আজিনের এবার বলতে অমিতের ভিতর নাড়া দেয়। সে শোয়া থেকে উঠে বসে পড়ে। তার এক হাতে মোবাইল, সে মোবাইলের পানে তাকে অন্য হাতটা বাড়িয়ে দিয়ে আজিনের হাত থেকে কফির কাপটা নেয়। আজিন অমিতের হাতে কফির কাপটা তো দিয়ে দিল, কিন্তু কফির কাপে চুমুক দেওয়ার সাথে সাথে অমিতের প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখার জন্য তার ভেতরটা উতলা হয়ে আছে। এদিকে অমিত বিছানা থেকে উঠে কফি কাপটা হাতে নিয়ে বেলকনিতে চলে যায়। অমিতের প্রতিক্রিয়া দেখার ভাগ্য আর আজিনের হলো না। আজিন বিষণ্ণ মনে রুম থেকে চলে যায়। বেলকনিতে এসে অমিত মোবাইলে স্ক্রল করতে করতে কফি কাপে চুমুক দিয়ে থমকে যায়। আজ অনেক বছর ধরে অমিত সুরাইয়ার বানানো কফি খায়, কিন্তু আজকের কফির স্বাদটা অন্যরকম ছিল। অমিতের বোঝার বাকি ছিল না আজকের কফিটা সুরাইয়া না, বরং আজিন বানিয়েছে। কফি খেতে খেতে অমিত হাস্যোজ্জ্বল মুখে নিচু গলায় মাথা নাড়তে নাড়তে নিজেকে বলে, ও খারাপ না, বলতে হয় মেয়েটা কফি খুব ভালো বানায়। এরই মধ্যে রাহির হোম টিউটর চলে গেলে রাহি পরের টেবিলে বসে এক একা বই নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। আজিন রাহির রুমের পাশ দিয়ে যাওয়ার সময় রাহিকে পরের টেবিলে বসে থাকতে দেখে তার রুমে প্রবেশ করে আর রাহিকে উদ্দেশ্য করে বলে, তোমার কি এখন পড়াশোনার বাকি আছে? রাহি বলে, না, তেমন কোনো পড়া নেই, এমনিতেই বই নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম। কেন? না, যদি তোমার কোনো কাজ না থাকে তাহলে আমরা না হয় একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে যাওয়ার কথা শুনে রাহির মধ্যে একটা মনস্তান্ত্রিক অবস্থা দেখা যায়। সে তড়িঘড়ি বই বন্ধ করে আজিনকে বলে, চলো যাই। তারপর দুজন মিলে চলে যায়। রাতের বেলায় আজিন পড়া নিয়ে বিক্ষিপ্ত।
অমিত বেলকনিতে বসে ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছে। একটু পর রাহি রুমে আসে। আজিন রাহিকে দেখে বলে, রাহি তুমি? কিছু কি বলবে? রাহি আজিনকে উদ্দেশ্য করে বলে, আমি আজিনকে বললাম আমি কিছু বলবো না, দাদু ভাই তোমার রুমে ডাকছে। রুমটা নিঃশব্দ, বাতাসে পর্দা একটু নড়ছে। ব্রকিং চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন আশরাফ শিকদার। চেয়ারটা ধীরে ধীরে দুলছে, আর তিনি যেন ভাবনায় ডুবে আছেন। চোখ বন্ধ থাকলেও মিটিমিটি কাঁপছে, যেন ঘুম আর উদ্বেগের মাঝে যুদ্ধ চলছে। আর এই উদ্বেগ যেন ওনার নিত্যসঙ্গী। বিশাল বাড়ি, বিপুল সম্পদ, সব কিছুর ছায়ে চাপা পড়ে গেছে যেন ওনার মনে শান্তি। এমন সময় রাহি আর আজিন এসে দরজার সামনে দাঁড়ায়। আজিন নিচু স্বরে বলে, বাবা আসবো? আশরাফ শিকদার সেই শব্দে চমকে ওঠেন। চোখ খুলে হেলান থেকে সোজা হয়ে বসে পড়েন। আজিনকে দেখে মুখে হাসি ফুটে ওঠে। আসো মা, ভেতরে আসো। আজিন আর রাহি ধীরে ধীরে পা ফেলিয়ে রুমে ঢোকে। এসে ওনার কথাই সামনে তাকায়, বিছানায় বসে পড়ে। দুজনেই চুপচাপ মাথা নিচু করে আছে। একটু নীরবতা শেষে আশরাফ শিকদার আজিনকে জিজ্ঞেস করে, পড়াশোনা কেমন চলছে মা? আজিন একটু মাথায় ঘোমটা টেনে ঢেকে নম্রভাবে বলে, এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আশরাফ শিকদার মৃদু হাসি দিয়ে বলেন, যাক, ভালো যদি হয় তাহলে ভালোই। আমার উপর তোমার বিশ্বাস আছে মা। আমি মানি তুমি আমাদের গর্ব হবে, ইনশাল্লাহ। হতাশ করবে না। আজিনের মুখে প্রশান্তির ছায়া নেমে আসে। মাথা নিচু করে বলে, দোয়া করবেন বাবা। ও মা, মেয়েটা কেমন কথা বলে! প্রতিদিনই তো তোমার জন্য দোয়া করি মা। বলেন আশরাফ শিকদার। একটু হেসে বলে ওঠেন। আজিনও একটু হাসে। পাশে নীরব দর্শক রাহি শুধু চেয়েই যাচ্ছে, সাথে পরিস্থিতি বুঝে মিটিমিটি হাসেও। আশরাফ শিকদার আবার আজিনকে বলেন, আর তো মাত্র 5 দিন বাকি তোমার ঢাকা ভার্সিটির পরীক্ষা, তাই না? আজিন ধীরে মাথা নাড়ে, হ্যাঁ বোঝায়। আর আশরাফ শিকদার মুখে বিষণ্ণতার ছাপ নেমে আসে। আজিনকে মলিন স্বরে বলেন, আজকে মিটিং শেষে আমার অমিতের সাথে এই নিয়ে কথা হয়েছে। অমিতের তো আমাকে নিয়ে সে দূর ঢাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু মা একটা সমস্যা হয়ে গেছে। যেদিন তোমার পরীক্ষা সেদিন অফিসের গুরুত্বপূর্ণ মিটিং আছে, যেটাতে অমিতের অ্যাটেন্ড করাটা অত্যন্ত জরুরি, যার কারণে অমিতের তোমার সাথে যাওয়া হবে না। তোমার মন খারাপের কোনো কারণ নেই, রনি তোমার সাথে যাবে। মনে একটা অজানা ক্লেশ চেহারায় হাসি নিয়ে আজিন প্রতিবাদকে বলে, সমস্যা নেই বাবা, মন খারাপ কেন হবে? অমিত তোমাকে বিষয়টা হয়তো বলবে, কিন্তু আমার মনে হলো আমি আগে বলে দেই, তাই তোমায় ডেকেছি। আমার কোনো সমস্যা নেই, একজন গেলেই হলো। ওইখানে তো শুধু পরীক্ষা দিয়েই চলে আসবো। তারপর খানিকটা সময় এ নিয়ে কথা বলার পর আজিন তার রুমে চলে আসে। চেহারায় তার অন্যরকম একটা বিষণ্ণতা, যেটার কোনো নাম নেই। গুটি গুটি পায়ে রুমে এসে পরের টেবিলে বসে। ভাবনার জগতে বিষণ্ণতা নিয়ে আনমনা হয়ে বসে আছে। কে জানে, হয়তোবা অমিতের না যাওয়া নিয়েই তার মনে এই বিষণ্ণতা। মলিন স্বরে নিজেকে বলে, উনি তো আমায় না নিয়ে গেলেই বাঁচে, আর ওনার যাওয়াতে বা আমার কি? ভালোই হয়েছে উনি যাবে না, অন্তত কয়েকটা দিনের জন্য হলেও আমায় ওনার ওই গোমরা মুখ চেহারাটা দেখতে হবে না। রাক্ষস একটা। বেলকুনির দিকে তাকিয়ে আছেন তিক্ততার সাথে এটা বলে নিজের মনকে সান্ত্বনা দেয়। তারপর আবার মুখে এক ধরনের তিক্ত ভঙ্গি এনে মলিন স্বরে বলে, কিন্তু তবুও কেন আমার খারাপ লাগে? অমিত বেলকুনিতে আছে, তবু আজিন বসা থেকে একটু বাঁকা হয়ে উকি মেরে বেলকুনিতে অমিত আছে কিনা সেটা দেখার চেষ্টা করে। এর মধ্যে আজিনের মোবাইল আশঙ্কিক রিং বেজে ওঠে। সে তখন আবার স্বাভাবিকভাবে বসে সামনে থেকে মোবাইল তুলে নেয়। দেখতে পাই ঐশী কল দিয়েছে। আজিন কলটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ঐশী বলে ওঠে, কেমন আছিস দোস্ত? আজিন দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই? আছি মোটামুটি ভালোই। তোর কণ্ঠ এরকম শোনাচ্ছে কেন? পড়তে পড়তে হাঁপিয়ে গেলি নাকি? আজিন একটু তিক্ততা নিয়ে বলে, ধুর, প্রচুর পড়াশোনা, এসব বাদ দিয়ে অন্য কিছু বল। অন্য কি বলবো দোস্ত, আমি তো বিপদে পড়ে গেলাম। চেহারা একটু বিস্ময়কর করে আজিন ভুল কুচকে বলে, তোর আবার কি হলো? 5 দিন পর আমার পরীক্ষা,
আমার সারের মতো দুটো বড় ভাই থাকা সত্ত্বেও আমাকে ঢাকা নিয়ে যাওয়ার মতো কেউ নেই। কিভাবে যাব, কি করব, এসব ভাবতে ভাবতে আজ সারা দিন আমি একটুও পড়তে পারিনি। কোনো রাস্তা না পেয়ে এখন তোকে কল দিলাম। কেন, তোর ভাইদের আবার কি হলো? আরে বলিস না, আমার বড় ভাই তো ইঞ্জিনিয়ার, সেটা তো তুই জানিস। ভাইয়া এখন একটা প্রজেক্টর কাজে চট্টগ্রামের বাইরে আছে। মনে হয় না আগামী এক সপ্তাহেও বাড়ি আসতে পারবে। আজিন প্রকাণ্ড হাসি নিয়ে বলে, বড় শার্টার বুঝলাম কাজ, ছোটটার কি হলো? হাসিস না দোস্ত, মটকা আমার পুরো গরম আছে, জানি না মুখ দিয়ে কি বের হয়ে যায়। ওইটার কথা বলিস না, কোন বন্ধুর বোনের বিয়ে, ওইখানে নাকি যাবে। ঐশী রসিকতার স্বরে আরও বলে, তবে আমায় একা ছেড়ে দেয়নি বড় ভাই, আমার খুবই দায়িত্বশীল। বলেছে আমি যাতে তোর সাথে কথা বলে যাওয়ার একটা ব্যবস্থা করি। সারাদিন অনেক ভেবে এখন তোকে কল দিলাম। দোস্ত, তোর সাথে কি আমি যেতে পারি? ঐশী বিনয়ী স্বরে আজিনের কাছে আবদার করে। আজিন ঐশীর এ কথার কি জবাব দিবে? সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। খানিকটা ভেবে বলে, দাঁড়া, আমি তোকে জানাচ্ছি। আমায় একটু সময় দে, বেশি ভাবিস না, যাওয়ার একটা ব্যবস্থা হবে। কিছুক্ষণ কথা বলার পর ঐশী কল রেখে দেয়। ঐশীর কল রাখার পর আজিন ঘন ঘনিয়ে বলে, এক ভেজালের উপর আরেক ভেজাল। এতক্ষণ তো নিজের যাওয়া নিয়ে অসন্তোষ হয়ে বসেছিলাম। এখন আবার এই মেয়ে কল দিয়ে আর এক চিন্তায় ফেলে দিল। কি করব এখন আমি? তারপর আবার দীর্ঘশ্বাস ছেড়ে উপরের দিকে তাকিয়ে কাতর স্বরে বলে, ইয়া মাবুদ, আমার কেন এত পরীক্ষা নাও তুমি? রক্ষা করো মাবুদ, আমায় রক্ষা করো। এটা বলতে বলতে বইয়ের উপর হাত বাঁকিয়ে মাথায় ফেলে দেয়। অনেক ভেবেচিন্তে আজিন ঠিক করে সে রনির সাথে এ নিয়ে কথা বলবে। বাকিটা সময় পর রনি হুড়মুড়িয়ে রুমে আসে। তাকে দেখে মনে হয় অনেক ব্যস্ততার মাঝেও আজিনের কাছে আসছে। রনিকে রুমে আসতে দেখে আজিন ফ্যাকাশে চেহারা নিয়ে বলে ওঠে, আসছো তুমি? রনি বিছানার কোণে বসতে বসতে তাগিদ স্বরে বলে ওঠে, এলাম তো, কি হয়েছে, এত জরুরি তলব কেন? আজিন রনির কথা শুনে ইশারা দিয়ে নিচু গলায় বলে, আস্তে কথা বল না, বেলকনিতে ভাইয়া বসে আছে। আজিন কথাই রনির গলায় আওয়াজ যেন আরো বেড়ে গেল। রনি বলে ওঠে, রনির কথাই অমিত বেলকনি থেকে উঁচু গলায় নিস্তেজ স্বরে বলে ওঠে, এসে যখন কানমলা দিব তখন বুঝবি ভয় পাস নাকি না। আজিন অমিতের কথা শুনে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। রনি অমিতকে বলে ওঠে, তাহলে তুমি জাগনা আছো? আমি তো ভাবলাম তুমি ঘুমিয়ে পড়লে। ছোটবেলা থেকে না তোমার এত কানমলা খেয়েছি যে সেগুলো আমার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। ভালো, তুই আসবি নাকি আসবো? অমিত বলে ওঠে। মানে? প্রতিবাক্যে বলে রনি। মানে মানে বোঝার বয়স হয়নি তোর। অমিত বলে, আচ্ছা। তো ব্যালকনিতে বসে আছো কেন? তোমার বইয়ের 5 দিন পর পরীক্ষা, এসো তো ওকে একটু গাইড দিতে পারো। আমার গাইড দেওয়ার কি প্রয়োজন? ওর সো কল্ড ভাই আছে না? রনি ঠাট্টার স্বরে বলে ওঠে। একটু পোড়া পোড়া গন্ধ আসতেছে। রনির এসব কথার মধ্যেই আজিন বলে ওঠে, তুমি কি ওনার সাথে ঠাট্টা করতে আসছো নাকি আমার কথা শুনতে আসছো? রনি নীরব স্বরে বলে, বল বল, কি বলবি? হ্যাঁ, আমাকে ঢাকায় তুমি নিয়ে যাচ্ছ জানো তো? বেলকনি দরজার পানে তাকিয়ে আজিন উঁচু স্বরে বলে। রনির চেহারায় একটু উদ্বেগ নিয়ে বলে, হ্যাঁ, আজকে মিটিং শেষে আঙ্কেল তাই বলল। এখন কি হয়েছে? তোমার ঐশী একটু আগে আমায় কল দিয়েছে। স্বর নিচু হয়ে আসে আজরিনের। আজিনের মুখে এই কথা শুনে রনির চেহারা চাঞ্চল্যকর হয়ে ওঠে। বলে, সত্যি? রনির এরকম মনস্তান্ত্রিক অবস্থা দেখে আজিন রেগে গিয়ে চোখ রাঙিয়ে বলে, কথা শেষ করতে তো দিবা, কথার মধ্যে বাঁ হাত কেন দাও? রনি শান্ত হয়ে বলে। আচ্ছা বল। মনোযোগী হয়ে পড়ে রনি। আর আজিন ঐশীর বলা প্রত্যেকটা কথা রনিকে গুছিয়ে বলে। রনিতেও শুনে মহা খুশি
খুশিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে বলে, এত দেরি কিসের? ওকে হ্যাঁ বলে দে। আজরিন দাঁত গিজ করে মাথা উঁচু করে বলে, ওকে যে হ্যাঁ বলবো, এখানেই তো সমস্যা। ও কি আমার আর অমিত ভাইয়ার বিয়ের কথা জানে? ও তো জানে আমি তোমার বোন, আমার স্বামী, আমার খালাতো ভাই। শেষের কথাটি বলতে গিয়ে আজিনের স্বর মলিন শোনায়। তো ওকে বলে দে না সত্যিটা। ওকে না হয় বুঝিয়ে সত্যটা বলবো, সাথে এটাও বলবো ও যেন কাউকে বিষয়টা না বলে, কিন্তু তার আগে তো অমিত ভাই থেকে অনুমতি নেওয়া উচিত, তাই না? এখন কথা হচ্ছে সেটা তুমি নিবা। রনির হাসি মিলিয়ে মুখ ফ্যাকাশে হয়ে ওঠে, বলে, আমি? জি তুমি। তীক্ষ্ণ আদেশ আজরিনের। রনি প্রথমে একটু ভেবে তারপর বলে, সমস্যা নেই, বলবো আমি। ঐশীর জন্য আমি সব করতে পারি, আর এটা তো সামান্য কিছু। ওরে রোমিও, এবার কথা না বাড়িয়ে যাও। আজকে এমনি আমার পড়ার অনেক লস হয়ে গেছে। তারপর রনি নিজের মধ্যে দাঁড়িয়ে দম আনে, বেলকনির দিকে দুপা বাড়ি, আবার পিছন ফিরে তাকিয়ে আজিনকে উদ্দেশ্য করে বলে, যাব। আজিন ভুরকুচকে নিচু গলায় তিক্ততা নিয়ে বলে, এখানে নাটক করো না, যাও। অনেকটা সময় নিয়ে রনি গুটি গুটি পায়ে বেলকনিতে হেঁটে যায়, ভদ্র ছেলের মতো। অমিতের চেয়ারের পিছনে দাঁড়ায়। অমিত তখন ল্যাপটপে অফিসের প্রজেক্ট তৈরি করছে। রনি আলতো হাতে অমিতের দোকান মেসেজ করতে থাকে। অমিত বলে ওঠে, তোর আবার কি হলো? বাদরামি না করে কি বলতে আসলি সেটা বল। বলবো। অমিত ক্ষিপ্ত হয়ে বলে, যাবি এখান থেকে? রেগে যাও কেন? আচ্ছা বলছি, ওই যে তোমার কলেজ ফ্রেন্ড রাহাত আছে না? এর মধ্যে অমিত বলে ওঠে, আর বলতে হবে না, রাহাত আমায় কল দিয়ে সব বলেছে। সত্যিই তো? তুমি কি বললে? কি বলবো, হ্যাঁ বলা ছাড়া আর কি উপায় আছে? রানী তো এটা শুনে খুশিতে গদগদ হয়ে যায়। তার মানে ঐশী আমাদের সাথে যাচ্ছে। অমিত ঘাড় ঘুরিয়ে রনির পানে তাকে ক্ষীণ স্বরে বলে, তো তুই এত লাফাচ্ছিস কেন? মরতে মধ্যে রনি নিশ্চুপ হয়ে যায়। অমিত ল্যাপটপে চোখ সরিয়ে বলে, আমি রাহাতকে এখনো সত্যটা বলি নাই। মেয়েটিকে বলিস ঐশীকে কিছু একটা বলে বুঝিয়ে বলতো আমাদের সম্পর্কে নিয়ে। এদিকে আজিন রনি আর অমিতের সব কথা আড়াল থেকে শুনে নেয়। অমিতের মেয়েটি বলাই আজিনের বোঝার বাকি ছিল না, তাকে উদ্দেশ্য করে বলছে। আড়াল থেকে সে অমিতের এ কথায় মুখ ভেঙচি দিয়ে নিচু গলায় বলে, আমার নাম মেয়েটি, আজ পর্যন্ত আমার নামটাও জানে না। আর এদিকে দেখো ঐশীর নাম কি সুন্দর বলছে, জানে না নাকি ইচ্ছে করে মুখ দিয়ে বের করে না? মনে হয় যেন আমার নাম মিয়া খলিফা, যে মুখ দিয়ে বের করলে লজ্জা। শয়তান বেটা। এভাবে আজরিন একা একা রাগ দেখিয়ে আড়াল থেকে সরে যায়। এইদিকে রনি উদ্বেগ নিয়ে অমিতকে বলে, মেয়েটি? কোন মেয়ে? আজরিন? হুম। ও নিয়ে তোমার ভাবতে হবে না, আমাদের আজরিন অনেক বুদ্ধিমান, থুক্কু বুদ্ধিমতী। ও ঠিক পরিস্থিতি সামনে নেবে। ঘড়িতে তখন 5:29 ঘরে সংখ্যা বদল হয়ে যখন 30, তখনই আজিন মোবাইলে সেট করা অ্যালার্মটি বেজে ওঠে। ঘুমো ঘুমো চোখে অ্যালার্ম বন্ধ করে আজিন আবার নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ে। মিনিট 5 পর আবার মোবাইলটি বেজে ওঠে, তবে এবার তা কিন্তু অ্যালার্মের শব্দ ছিল না, বরং মোবাইল কলে আসাই সেই শব্দ। ঘুমো ঘুমো চোখে আজিন চোখ মিটিমিটি খোলে, দেখে ঐশী কল দিয়েছে। আজিন কলটা রিসিভ তো করে, কিন্তু তখনও সে ঘুমের অতল গভীরে। কলের ওপাশ থেকে ঐশী বলে ওঠে, কি রে, তুই এখনো ঘুমোচ্ছিস? আজিন ক্ষীণ স্বরে বলে, কেন, কি হয়েছে? ফোনে ওপাশ থেকে ঐশী হাসতে হাসতে বলে ওঠে, এ ভাই, তুই হুঁশে আয়, আজকে আমাদের ঢাকা যেতে হবে। ডাকার কথা শুনে আজিনের ভেতরটা নাড়া দিয়ে ওঠে। তার মনে পড়ে গতকালের কথা। তার ঢাকা ভার্সিটির পরীক্ষা আর মাত্র 2 দিন বাকি। গতকাল আশরাফ শিকদার তাদের বলে দিয়েছে 2 দিন আগে ঢাকায় চলে যেতে, যাতে পরীক্ষার দিন দৃঢ়স্থিরভাবে পরীক্ষা দিতে পারে। ওই দিন যাতে জার্নির কোনো নিস্তেজ প্রভাব শরীরে না থাকে। আজ তাদের ঢাকার উদ্দেশ্যে বের হতে হবে। 7টায় তাদের ট্রেন। আজিন তড়িঘড়ি করে গা থেকে কমফোর্টার সরিয়ে উঠে পড়ে। ঐশীকে উদ্দেশ্য করে উৎকণ্ঠময় স্বরে বলে, কি স্নান সেরে ফেলেছিস? স্নান তো করে নিছি, এখন বসে একটু পড়তেছি। আমি ভাবলাম
তুই উঠে পড়েছিস, তাই তোকে ঘুম থেকে উঠেই কল দেই নাই। অস্থিরতা স্বরে আজিন বলে। সমস্যা নেই, আমার স্নান করতে বেশিক্ষণ সময় লাগবে না। তুই এক কাজ কর, আমি তোকে রনি ভাইয়ার মোবাইল নম্বর দিচ্ছি, তুই দেখ ভাইয়া ঘুম থেকে উঠলো কিনা। আমি স্নানে যাই। ফোনের ওপাশ থেকে ঐশী বিস্ময়কর হয়ে বলে। আরে আমি এখন ডাকতে গেলে দেরি হয়ে যাবে, তাই তোকে বলছি। কথা না বাড়িয়ে যেটা বলছি সেটা কর। ঐশী ভীত সন্ত্রস্ত স্বরে বলে। আচ্ছা দে। আজিন কল কেটে ঐশীকে রনির নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে সে স্নানে যাওয়ার জন্য আলমারি থেকে জামা কাপড় নিয়ে নেয়। ওয়াশরুমে যাওয়ার সময় অমিতের দিকে তাকালে দেখতে পায় তার কমফোর্টার গায়ে ঠিক মতো নেই। আজিন বিছানায় কাছে এসে অমিতের গায়ের কমফোর্টারটা ঠিক করে দিয়ে ওয়াশরুমে চলে দেয়। এদিকে ঐশীর মনে ভয় নিয়ে মস্তিষ্কে সাহস এনে রনিকে কল দেয়। অনেকক্ষণ রিং হওয়ার পর রনি নিদ্রা আচ্ছন্ন হয়ে কলটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে রনি নিদ্রা কাতুর স্বরে বলে ওঠে। হ্যালো, কে? ঐশী ভীত সন্ত্রস্ত স্বরে বলে। আসসালামু আলাইকুম। ঘুমের রাজ্যে থাকার রনি ঘুমের ঘরে মেয়ের কণ্ঠ শুনে খানিকটা বিচলিত হয়, তবুও গভীর ঘুমে থাকায় স্বরটাকে ততটা পাত্তা দেয় না। সে নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে আছে, তার কোনো প্রতিবাক্য নেই, শুধু ফোনের এপাশে শোনা যাচ্ছে তার নিঃশ্বাসের প্রতিশব্দ। রনির এইরকম নিস্তব্ধতায় ঐশী আবার বলে ওঠে। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি ঐশী বলছি। ঐশীর শব্দটা রনির মস্তিষ্কে বিদ্যুৎ চমকানো মতো কাজ করে। মুহূর্তের মধ্যেই তার ঘুম হারাম হয়ে যায়। সে চোখ খুলে ট্যাপ ট্যাপ করে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে, আর এক হাত দিয়ে কানে মোবাইল ধরে আছে। তাকে দেখে মনে হচ্ছে কোনো মৃত ব্যক্তির বের হয়ে যাওয়া আত্মা ফিরে এসেছে। তার শরীরে শিরায় প্রবাহিত রক্তের চলে চলে বেড়ে যায়। ঐশী আবার বলে ওঠে। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? রনি মলিন স্বরে বলে। কে? তখন সে নিজের মধ্যে নেই, শুধু কানের মধ্যে ভেসে আসা শব্দের প্রতিবাক্যে কথাটা বলছে। আমি ঐশী বলছি, আজরিনের কোচিং ফ্রেন্ড। আজরিন মনে হয় আপনাকে আমার কথা বলেছে। ধীরে ধীরে তার ঘোর কেটে সে স্বাভাবিক হয়। আজকে আমাদের ঢাকা যাওয়ার কথা। আজরিন আমায় আপনার নাম্বারটা দিয়েছে, বলেছে আপনি ঘুম থেকে উঠেছেন কি না সেটা জানার জন্য, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এখনো ঘুমোচ্ছেন। রনি ছোট স্বরে বলে। ঘুমালে আপনার সাথে এখন কথা বলছি কিভাবে? ঐশী বলে ওঠে। কিছু কি বলছেন? না, বলছি যে এতক্ষণ ঘুমেছিলাম, এখন কিন্তু আমি জাগ না। হাসি মাখা মুখে রনি ঐশীকে প্রতিবাক্য দেয়। তার বিশ্বাস করতে কষ্ট হয় সে ঐশীর সাথে কথা বলতেছে। ঐশী মলিন হেসে বলে। ও সেটাই। আচ্ছা ভাইয়া, আপনি তৈরি হয়ে নিন, আমি রাখছি। এটা বলে ঐশী রনি কিছু বলার আগে কল রেখে দেয়। রনি কান থেকে মোবাইল সরিয়ে নিয়ে মোবাইলের পানে তাকিয়ে এক হাত বুকের পা পাশে রেখে নিজেকে বলে। এতক্ষণ তো ভাবলাম স্বপ্ন দেখছি, কিন্তু যখন ভাইয়া বলে ডাকলো না, তখনই শব্দটা বুকের ভেতর তীরের মতো গেঁদে চিনচিন করতে থাকে, আর বুঝলাম এটাই সত্যি। রনি লজ্জার সংকোচ হয়ে বিছানায় গড়াগড়ি খেতে খেতে আরও বলে। তবে ভাইয়া বলুক আর যাই বলুক, এমন সকাল আমার জীবনে প্রতিদিন আসুক। এই আজরিনকেও না একটা বড়সড় ট্রিট দেব। এদিকে ঐশী দীর্ঘশ্বাস ছেড়ে বলে। বাপরে বাপ, আরেকটু হলে মারাই যেতাম। এই আজরিনের বাচ্চার কারণে একটু পর আমার পরিবারের কান্না রোল পড়ে যেত। শেষের কথাটা ঐশী দাঁতে দাঁত চেপে বলে। এরই মধ্যে আজিন স্নান শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে। ঐশীকে মেসেজ দিয়ে বলে দেয় তৈরি হওয়ার জন্য। নিচেও আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে তৈরি হওয়ার জন্য। আয়নার ভিতর থেকে আজিনের নজর পড়ে বিছানায় শুয়ে থাকা অমিতের পানে। মুহূর্তের মধ্যে তার চেহারা বিষাদে ঢেকে যায়। বিয়ের আজ প্রায় 5 মাস, কিন্তু এই 5 মাসে একদিনের জন্য সে অমিতের কাছ থেকে দূরে থাকেনি। তাদের সম্পর্কটা হয়তো আরও 5-10 জন কাপলের মতো স্বাভাবিক না। হয়তো তাদের এই সম্পর্কের কোনো নাম নেই, কিন্তু একসাথে এতদিন থাকাই মানুষটা তার অভ্যাসে পরিণত হয়েছে।
সকালে চোখ খুলে মানুষটাকে দেখা, বেলা শেষে মানুষটা ঘরে ফিরবে সেই প্রত্যাশায় উদ্বিগ্ন হয়ে থাকা। সার রুম জুড়ে মানুষটার গায়ের সুবাস, যেন তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হচ্ছে। আজিন আনমনা হয়ে আয়নার সামনে থেকে গুটি গুটি পায়ে হেঁটে অমিতের পানে আসে। আনমনা হয়ে ধীর স্থিরভাবে অমিতের পাশে বসে অপলক দৃষ্টিতে অমিতের পানে তাকিয়ে আছে। আজিন ভাবে সময় থমকে যাক, মানুষটা এভাবেই ঘুমিয়ে থাকুক, আর আমার দৃষ্টি ওনার এই নিষ্পাপ চেহারা পানে আটকে পড়ুক। অমিত তখন উপর হয়ে ঘুমিয়ে আছে। আজিন অমিতের কানের কাছে গিয়ে ফিসফিস গলায় বলে,